ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৫ সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নোত্তর সেটটি নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী অর্থাৎ হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তো প্রশ্নোত্তর শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের নাম্বার বিভাজন ঠিক কিভাবে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসতে চলেছে। তো দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। আমাদের নাম্বার বিভাজনটা কিভাবে হয়েছে, তোমাদের প্রথমে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চ্যাপ্টারটা রয়েছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং দুটো 5 নম্বর প্রশ্ন থাকছে। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এখান থেকে 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং দুটো 5 নম্বর প্রশ্ন থাকবে। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং দুটো 5 নম্বর প্রশ্ন থাকবে। তাহলে তোমার যেটা দেখা গেল 10টা তোমাদের এমসিকিউ থাকছে, 10টা 1 নম্বর প্রশ্ন থাকছে, 6টা 2 নম্বর প্রশ্ন, 6টা 3 নম্বর প্রশ্ন এবং 6টা 5 নম্বর প্রশ্ন। তার মধ্যে 10টা এমসিকিউর মধ্যে 10টাই করতে হবে, 10টা 1 নম্বরের মধ্যে 10টাই করতে হবে, 6টা 2 নম্বর প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6টা 3 নম্বর প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6টা 5 নম্বর প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে মোট তোমাদের 50 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায়? বোম্বাইতে নাকি গোয়ায় নাকি মাদ্রাজে? উত্তর হচ্ছে বোম্বাইতে। পরের প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, বেগাশ্রম, অপচয়? সঠিক উত্তর হচ্ছে অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, একজন নীল বিদ্রোহের নেতা হলেন তিতুমির, দিগম্বর বিশ্বাস, আব্দুল ওয়াহাব? উত্তর হচ্ছে দিগম্বর বিশ্বাস। পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে, ভারতে, ইরানে? উত্তর হচ্ছে আরবে। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে? পরের প্রশ্নে আছে দেখো, ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে? দেখো অপশনে এখানে অপশনটা এখানে আছে দেখো, লর্ড লিটন, লর্ড আমহার্স্ট, লর্ড রিপন, লর্ড ডাফরিন? করেছে লর্ড লিটন। পরের প্রশ্ন দেখো কি আছে, দাদাভাই নৌরোজি পেশায় ছিলেন বিচারক নাকি ব্যবসায়ী নাকি সিভিল সার্ভেন্ট নাকি অধ্যাপক? উত্তর হচ্ছে ব্যবসায়ী। পরের প্রশ্ন কি আছে, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন কে? উত্তর হচ্ছে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, দাদন প্রথা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে? নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো প্রথমে যেটা রয়েছে 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টেভিয়ান হিউমকে। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা মোপলা নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মহল কথাটির অর্থ কি? উত্তর লিখবে গ্রামের সমষ্টি। পরের প্রশ্ন, বাংলার ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ভাগ চাষি। নেক্সট, তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর লিখবে ওয়াহাবি আন্দোলনের সঙ্গে। নেক্সট দেখো, ওয়েডারবার্ন কে ছিলেন? উত্তর লিখবেন হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বের প্রকাশক। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, রেলপথের জনক কাকে বলা হয়? উত্তর লিখবে লর্ড ডালহৌসিকে। নেক্সট, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি বলেছে। প্রথম প্রশ্নে চলে যাবো, সূর্যাস্ত আইন কি? উত্তর লিখবে সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। দিয়ে লিখবে সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্য সূর্যাস্ত আইন চালু করে। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল কাকে বলা হয়? উত্তর লিখবে অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান রিডিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ঠিক আছে, উল্লেখযোগ্য সদস্যগণ এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। পেরিচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, এদের কার্যকলাপটাও দেখে নিও।
তো যদি তোমাদের বড় প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা এর সদস্যগণ আর কার্যকলাপ দুটো লিখবে। যদি দেখা যায় যে ছোট্ট 2 নম্বরে আসছে সেক্ষেত্রে তোমাদের অল্প এখান থেকে দেখো অ্যাংলো ইন্ডিয়ান থেকে ইয়ং বেঙ্গল বলা হয়, অতটুকু লিখলেই হবে। আর যদি বড় করে আসে সেক্ষেত্রে তোমাদের পয়েন্ট ওয়াইজ এরকম করে সদস্যগণ, কার্যকলাপ, নববঙ্গের নেতা, গুরুত্ব এগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? উত্তর লিখবে 1875 থেকে 75 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হামলা বলা হয়। এবার দেখো তার সেই হামলার কারণ। যদি 2 নম্বর প্রশ্ন থাকে তাহলে এখান থেকে এটুকু লিখলেই হবে। আর যদি একটু বড় থাকে সেক্ষেত্রে দাক্ষিণাত্য হামলার কারণ কি কি কারণের উপর বেশ করে লেখানো হয়েছে, অত্যধিক ভূমি রাজস্ব, তুলোর মূল্য হ্রাস আর মহাজনদের শোষণ, এইসব পয়েন্টের উপর বেশ করে সেক্ষেত্রে তোমাদের বড় করে লিখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু 2 ভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন আছে চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর লিখবে নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা ও কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেসরাই একদল নেতা প্রতিবাদ করেন। কংগ্রেসেরই হবে। ঠিক আছে, এরা ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। কংগ্রেসের এই গোষ্ঠী চরমপন্থী নামে পরিচিত। একজন চরমপন্থী নেতার নাম হলো লালা লাজপত রায়। নেক্সট দেখো কি আছে। কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? উত্তর লিখবে 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেবের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়। দেখো 5-এর দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্নে চলে যাবো। কি রয়েছে প্রথম প্রশ্ন? সম্পদের বহির্গমন। ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন বলতে বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে। ভারতের ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমনের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। শর্ট কোশ্চেনেও কিন্তু এটা তোমাদের করিয়েছি। ঠিক আছে, এবার সম্পদের বহির্গমনটা কি দেখো। ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হতো, ফলে ভারতেরও অবস্থার উন্নতি হতো না। ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো। বস্তুত ভারতে ব্রিটিশ সরকার স্পঞ্জের মতো কাজ করত, ভারতের সম্পদ শোষণ করত আর তাই ইংল্যান্ডে জমা করত। ভারতের ব্রিটিশ আমলে ব্রিটেনের জাতীয় আয়ের 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। পরের প্রশ্ন কি আছে। টিকা লেখো জ্যোতিরাও ফুলে। উত্তর লিখবে জ্যোতিরাও ফুলে ছিলেন মহারাষ্ট্রের একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক। তিনি ভারতীয় সমাজের নিম্নবর্গীয় মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনে তার স্ত্রী সাবিত্রীবাঈর অবদানও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। খ্যাতির কারণ, ফুলে নারী শিক্ষা প্রসারের জন্য 1851 খ্রিস্টাব্দে পুনা শহরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিধবা পুনর্বিবাহ আন্দোলনের ক্ষেত্রে তিনি মহারাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো পরের যেটা আছে, টিকা লেখো সভা সমিতির যুগ। উত্তর লিখবে ইংরেজ ঔপনিবেশিক শাসনে নতুন ভূমি বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণী গড়ে তোলে। তারা শ্রেণী স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। সভা সমিতি সমূহ 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সূচনা এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সমিতিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময়ে অর্থাৎ 1857 থেকে 1885 খ্রিস্টাব্দের মধ্যে বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 × 3 = 15। প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন রয়েছে সতীদাহ বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। প্রথমে দেখো এখানে লেখানো কি হচ্ছে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়। উত্তর লিখবে 19 শতকে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে প্রগতিশীল উদারপন্থীরা কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই সময়ের উল্লেখযোগ্য সমাজ সংস্করণ হলেন রাজা রামমোহন রায়। তিনি ভারতীয় সমাজের সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তারপর পয়েন্ট দেবে রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। দিয়ে লিখবে রাজা রামমোহন রায়ের উদ্যোগ। দিয়ে লিখবে ভারতের সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। তার উল্লেখযোগ্য সমাজ সংস্কার আন্দোলন হলো সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন।
ব্রিটিশ সরকার এই নিষ্ঠুর প্রথা বন্ধ করার পক্ষপাতী হলেও ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করে ভারতীয়দের ক্ষুব্ধ করতে রাজি ছিল না। শাস্ত্রের উদ্ধৃতি, রামমোহন মনুসংহিতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবাদের সংযমী জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, পুড়িয়ে মারা নয়। সতীদাহ প্রথার সমর্থক গোঁড়া ও রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে রামমোহন রুখে দাঁড়িয়েছিলেন। জনমত গঠন, 1818 খ্রিস্টাব্দে এক পুস্তিকা বিতরণ করে তিনি জনমত সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করে সহমরণ বা সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেন। আইন প্রণয়ন, অবশেষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্ডিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেজুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। দেখো এই প্রশ্নের আরো কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, পরের স্লাইডে চলে আসছি আমরা। দেখো অবদান দিয়ে, দেখো অবদান এখানে যেটা লেখানো হয়েছে সেটা লিখবে, আমি আর পড়লাম না। তারপর নেক্সট পয়েন্টে বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর অবদান, এখানে এর আগে রাজা রামমোহন রায় করলাম, এবার বিবাহ বিবাহের ক্ষেত্রে বিদ্যাসাগর অবদান সেটা এখানে লেখানো হচ্ছে। কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে দেখো, বিদ্যাসাগর ও বিধবা পুনর্বিবাহ আন্দোলন, শাস্ত্রের উদ্ধৃতি, জনমত গঠন, আইন প্রণয়ন, ঠিক আছে, দিয়ে শেষ করবে দাক্ষিণাত্যে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এই বলে শেষ করবে। আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। দেখো আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। উত্তর লিখবে, ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। উপনিবেশ হিসাবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটেনের স্বার্থে পরিচালিত। যে পয়েন্ট করবে, প্রথম পয়েন্ট দেবে, 2 নম্বর পয়েন্ট দেবে, 3 নম্বর পয়েন্ট দেবে, যেমন পয়েন্ট ওয়াইজ লেখানো হচ্ছে ঠিক তেমনভাবে তোমরা পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে। ঠিক আছে, 4টে পয়েন্টে এটা লেখানো হলো, এই 4টে পয়েন্ট লিখলেই তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। নেক্সট দেখো কি আছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। তো দেখো হিউমের ভূমিকা এখানে লেখানো হচ্ছে, হিউমের ভূমিকা পয়েন্ট করা হয়েছে, দিয়ে তোমাদের এখানে যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, আমি পড়লাম না, চলে আসছি পরবর্তী প্রশ্নে। অথবা স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা যেন লেখো। দেখো প্রথমে স্বদেশী আন্দোলন সম্বন্ধে এখানে লেখানো হচ্ছে। ঠিক আছে, স্বদেশী হলো বয়কট আন্দোলনের পরিপূরক, এইভাবে এটা লেখা শুরু করবে। তারপরে যেমন তোমাদের এখানে পয়েন্ট ওয়াইজ লেখানো হচ্ছে ঠিক তেমনিভাবে পয়েন্ট ওয়াইজ লিখবে। নেক্সট পয়েন্ট দিবে আন্দোলনের উদ্দেশ্য, তারপরে তোমরা পয়েন্ট দিবে শিল্প, তারপরে শিক্ষা, অ্যান্টি সার্কুলার সোসাইটি, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান। এইরকম পয়েন্টের বেস করে এই স্বদেশী আন্দোলনটা তোমরা লিখবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী যে বয়কট আন্দোলন তার সম্বন্ধে। দেখো বয়কট আন্দোলন সম্বন্ধে কি কি লিখবে, দেখো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করলাম। 16ই অক্টোবরে ভারতীয়দের প্রতিক্রিয়া, প্রথম পয়েন্ট করবে। তারপর হচ্ছে হরতাল ও রাখি বন্ধন, তারপরে পয়েন্ট করবে বয়কট আন্দোলন, বয়কট আন্দোলনের বিস্তার। দেখো প্রথমে 1, 2, 3, 4, 5 5টা পয়েন্টে বিস্তার লেখানো হয়েছে, দিয়ে তোমরা এইভাবে শেষ করবে। আসলে বয়কট বা বিদেশি দ্রব্য বর্জনের মধ্যে দিয়ে ভারতীয় নেতৃত্ববৃন্দ ইংল্যান্ডের শিল্পগোষ্ঠীর কাছে লর্ড কার্জনের কাজের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তাদের আশা ছিল ইংল্যান্ডের শিল্পগোষ্ঠীর চাপে ব্রিটিশ পার্লামেন্ট বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ঠিক আছে, এটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমরা যদি রায় মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর চাও সেটাও কিন্তু লিখে পাঠাবে। আর এই প্রশ্ন যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা আগে তোমার বইটা পড়ো, তারপরে এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। আর আমি তোমাদের জন্য তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, 3টে চ্যাপ্টার রয়েছে, সেই 3টে চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সেটা দেখার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।